আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, জানো তো, এটা ভূপেন হাজারিকার সমাধিস্থল। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের বললেন, তো ভূপেন হাজারিকার গান সবাই শুনে থাকবে, বাঙালির জনপ্রিয় গায়ক, কিন্তু আমরা জানতাম না যে তার বাড়িটা আসামেই। তবে যাই হোক, আজ কিন্তু আমাদের উদ্দেশ্য কামাখ্যা মায়ের দর্শন। তো অনেক দিনের ইচ্ছা বলতে পারো এটা আমার, যে আসামে আসবো, কামাখ্যা মায়ের মন্দির দেখব। অনেকের মুখে অনেক গল্প শুনেছি, তবে আজ সেটা নিজের চোখে কিন্তু দেখতে যাচ্ছি। এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া। অনেক দিন আগে থেকে ভাবতাম যে আমি আসামে যাব এবং মন্দির দেখব। এই যে গেটটা দেখলে, এই গেটটা কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়ার আগে পড়ে। তো এই গেটটা কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছে। এই গেটটার সঙ্গে কামাখ্যা মায়ের মন্দিরের অনেকটা মিল আছে। তো যাই হোক, আমরা কিন্তু পাহাড়ি পথে এগিয়ে চলেছি কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে। কামাখ্যা দেবীর মাহাত্ম্য সবারই জানা। সতীর 51 পীঠের একটি পীঠ। ভক্তরা যা আশা আকাঙ্ক্ষা নিয়ে যায়, মা তাদের সবার আশা পূরণ করেন। তন্ত্র সাধকেরা সাধনা করে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। খুব ভোরে উঠে স্নান সেরে ওলা বুক করে দীর্ঘ প্রতীক্ষায়ত দেবীর কামাখ্যার দর্শনে বেরিয়ে পড়লাম। আসাম পাহাড়ি এলাকা, পাহাড়ের ধাপে ধাপে সুন্দর ছোট ঘরবাড়ি, রাস্তাঘাটে চড়াই উতরাই পথ বেয়ে আমরা পাহাড়ের উপরে অবস্থিত মায়ের দর্শনে যাচ্ছি। পাহাড় থেকে নিচের ঘরবাড়ি, কামাখ্যা শহরটা ভীষণ আনন্দদায়ক। আমাদের কাছে পাহাড়ের গায়ে নানা দেবদেবীর মূর্তি নানা নকশায় সজ্জিত আমাদেরকে মনোমুগ্ধকর করে তুলেছিল। এই পাহাড়ের আঁকাবাঁকা পথ অনেকটা মনোমুগ্ধকর ও আনন্দদায়ক লাগলেও মনের কোথাও যেন একটা ভয় কাজ করছিল, কারণ এত উঁচুতে এবং পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমার যাওয়াটা কিন্তু এই প্রথম। আর একটা কথা বলে রাখি, এই মন্দিরে যাওয়ার পথে যেখানে ওলা থামবে ওখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে, কারণ উপরে সিঁড়ি বেয়ে উঠে গেলে আবার কিন্তু নিচে আসতে হবে টিকিট কাটার জন্য। প্রথমে গেটেই কিন্তু একদম ওখানে টিকিট কাটতে হয়। তো আমাদের কিন্তু সেটা জানা ছিল না, যেহেতু কেউ আগে যায়নি ওখানে, তো তার জন্য আমরা কিন্তু প্রথমে একদম সিঁড়ি বেয়ে মন্দিরে চলে গিয়েছিলাম, কিন্তু ওখানে অনেক খোঁজাখুঁজির পরও টিকিট পাইনি। তারপর আবার নিচে নেমে এসে অনেককে জিজ্ঞাসা করে ওখানে টিকিট কেটেছি। তো এটা তোমরা সবাই মাথায় রাখবে যে যাবে মন্দিরে দর্শনের জন্য। আর দীর্ঘ লাইন দিয়ে কিন্তু এই টিকিটটা নিতে হয়। আমরা কিন্তু প্রথম পার্টের পুজোটা ধরতে পারিনি, আমরা কিন্তু দ্বিতীয় পার্টে পুজোর জন্য টিকিট কেটেছিলাম। প্রথম পার্টের পুজো ধরতে হলে নাকি রাত 4টা বা 3টা থেকে উঠে লাইন দিতে হয়। আমাদের তো কোনো কিছুই জানা ছিল না, তো আমরা ঠিক 7টার দিকে ওখানে পৌঁছেছিলাম। আর ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে 9টার দিকে আমাদের টিকিট দিল। তারপরে টিকিট নিয়ে লম্বা লাইন দিয়ে কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনায় ধীরে ধীরে মায়ের কাছে পৌঁছে গেলাম, এবং সেখানে ঢুকেই মনটায় কিন্তু একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল।
নিচে কিছুই দেখা যায়নি সত্যি, এত কুয়াশা। বিশাল সুন্দর জায়গা। মন্দিরের দিকে যেতে যেতে দুপাশে কিন্তু পুজোর ডালার দোকান সব সাজানো আছে, অনেক দোকান। আমরা কিন্তু একটা দোকান বেছে ওখান থেকে আমাদের পুজোর ডালার সামগ্রী সব কিনে নিয়েছিলাম। নিজের নিজের সামর্থ্য অনুযায়ী যে যার মতো করে ডালা কিনে নিতে পারো, এখানে কোনো ফিক্সড রেট নেই, যে যা খুশি সেটা তার মনের মতো ইচ্ছা করে কিনে নিতে পারো। আর এই যে টিকিটটা দেখছো, এটাই কিন্তু করতে হয় আগে, একদম নিচে মানে যেখানে গাড়ি দাঁড়ায় ওখানেই কিন্তু এই টিকিট কাটে। তো আমরা কিন্তু জানতাম না বলে প্রথমে চলে এসেছিলাম, আবার ঘুরে গিয়ে এই টিকিটটা কেটেছি। এটাতে কিন্তু আমাদের মানে স্ক্যান হয় আমাদের নিজেদের মুখ। তো আর এবারে দেখো আমরা ডালা নিয়ে কিন্তু মন্দিরের উপরের দিকে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠে চলেছি। সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে এসে দেখি এই আর একটা গেট, আর এই গেটের মুখে ঢুকতেই আসল মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে এসে আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের গ্রামেগঞ্জের মন্দিরে যেমন ষাঁড় ছাড়া হয়, এখানে কিন্তু প্রচুর ছাগল ছাড়া আছে। আবার একটা একটা ছাগল এত বড় হয়ে গেছে, তাদের দেখে ছাগলই মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ষাঁড়ের মতো, এত বড় বড় ছাগল ছাড়া আছে। আবার পায়রাও আছে দেখছি অনেক ছাড়া, হাঁসও কেউ ছেড়ে রেখেছে। তো বিভিন্ন প্রাণীদের এখানে ছাড়া হয়। আর এখানে পায়রা কিনতে পাওয়া যায়, তো এখানে কিনে সবাই ঠাকুরের উদ্দেশ্যে উড়িয়ে দেয়। আর এই মন্দিরে ঢোকার মুখ মানে দুদিকে দুটো সিংহ আছে, এরকমভাবে নামার 3টে সিঁড়ি আছে। তো এই সিঁড়ি দিয়ে মন্দিরের চারপাশে ঘুরতে হয়। পুজো দেওয়ার লাইন খুঁজতে খুঁজতে আমরা কিন্তু কোথায় এসে পড়েছি দেখো, এখানে কত ছাগল মহিষ সব বাঁধা আছে। কোনো নিয়ম অনুযায়ী হয়তো এদেরকে বলি দেওয়া হয়ে থাকে মায়ের প্রসাদের জন্য। তো যাই হোক, এখানে কিন্তু বলির ঘরই লেখা আছে। আমরা কিন্তু একদমই খুঁজে পাচ্ছিলাম না যে লাইনটা কোথা দিয়ে এসছে, মানে অনেকটা গোলক ধাঁধার মতো আমাদের কাছে লাগছিল। আর যেদিকে আমাদের চোখ যাচ্ছে সবখানে দেখছি দেবীর মূর্তি খোদাই করা পাথরের গায়ে গায়ে, পাহাড়ের গায়ে, এমনি মন্দিরের দেওয়ালের গায়ে সব দেবদেবীর মূর্তি আঁকা। আর আমরা যেখান থেকে লাইন দিচ্ছিলাম ওখান থেকে মন্দিরের পুকুরটা দেখা যাচ্ছিল। মন্দিরের পুকুরে অনেকে এসে এখানে প্রণাম করছে, অনেক বাচ্চা ছেলেদের স্নান করাচ্ছে দেখছি। আর এই পুকুরে অনেকে হাঁস ছেড়ে রেখেছে। আর মন্দিরের যে ঘাটের যে ছাউনি আছে তার উপরে কত পায়রা দেখো। আমরা কিন্তু এখন পুজো দেওয়ার জন্য লাইনেই দাঁড়িয়ে আছি, অনেক বড় লম্বা লাইন। তবে লাইনটা কিন্তু আরামদায়ক ছিল, কারণ এখানে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা ছিল। যেহেতু দীর্ঘ প্রতীক্ষা তাই বেঞ্চের ব্যবস্থা হয়তো, কারণ আমরা 9টার সময় লাইন দিয়েছিলাম, বিকেল 5টার সময় কিন্তু ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর হনুমানও ছিল। আমরা যখন পুজোর জন্য লাইন দিচ্ছিলাম এই সব দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা মায়ের কাছে চলে গেছি আমরা টেরও পাইনি। সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কিভাবে যে কেটে গেল কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আর এখান থেকে মন্দিরের দৃশ্যটা খুব ভালো লাগছিল, মন্দিরটা পুরো কিন্তু একদম দেখা যাচ্ছিল এখান থেকে। দেখলে তো বন্ধুরা, কোনো বাচ্চা ছেলের হয়তো এখানে মানসিক ছিল, তার বাবা মা হয়তো তার নামে মানসিক রেখেছিল, যেখানে ছেলেটাকে গলায় মালা পরিয়ে মন্দির প্রাঙ্গণে পুরো ঘোরাচ্ছিল আর ওই কাঁসর ঘণ্টা সব বাজাচ্ছিল। আর এই হনুমানটার দৃশ্য দেখো, একজনকেও পেয়ারা কেটে দিয়েছে, ও দেখো সবগুলো নিয়ে খাচ্ছে। আর একটা হনুমান চলে এসছে, তাই ওকে দেবে না বলে এই রকম করছে।
আর এখান থেকে এই যে লাইনটা দেখো ধীরে 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 চলে যাচ্ছে, অনেক বড় লাইন। তোমরা যদি কেউ এসে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কত বড় লাইন দিয়ে মানে পুজোর মন্দিরের কাছে যেতে হয়। আর এইখান থেকে দেখো এই যে বলির ঘর, আর অনেকজন সাফাই কর্মীও আছে। সঙ্গে সঙ্গে কিন্তু সব জায়গাগুলো দেখো বড় বড় ঝাঁটা দিয়ে হাতে সাফ করে নিচ্ছে। আমি বাদ বাকিটা পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, রেখে দে। মন্দিরের ভেতরে যেহেতু ধূপ আর প্রদীপ জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, বাইরে এসে সবাই জ্বালাচ্ছে দেখছি, তাই আমরা পুজো সেরে মন্দিরের বাইরে এসে ধূপ আর প্রদীপ জ্বালালাম। এবং তোমাদের দাদাভাই দেখলে তো নারকেল ফাটালো। আর এই মন্দিরের দেওয়ালের গায়ে যেদিকেই চোখ পড়ছে সেদিকেই এরকম পাথরের মূর্তি করা পুরো মন্দিরটা। তো আর একটা জিনিস, এখানে আমরা পুজো নিয়ে গিয়েছিলাম, একটা করে মালা নিয়ে গেছিলাম। সেই মালাটা ব্রাহ্মণ ঠাকুররা কেন জানি না আমাদের গলাতে পরিয়ে দিয়েছে। আমরা কিন্তু ঠাকুরের জন্যই নিয়ে গিয়েছিলাম, তো জানি না কেন আমাদের গলায় পরিয়ে দিয়েছে। এটা হয়তো এখানকার রীতি বা নিয়ম। আবার এখানে দেখছি একটা পাথরের মূর্তি করা, আবার সবাই কিন্তু এখানে আবার এসে প্রদীপ জ্বালাচ্ছে। তো চারিদিকটা কিন্তু পাথরের মূর্তিতে ভর্তি। এই যে জায়গাটা দেখাচ্ছি এখন, এর ভেতরেই কিন্তু মেন মন্দির, গর্ভগৃহ এখানে। আর মন্দিরের বাইরের কারুকার্য তো অসাধারণ, পাথরের মূর্তিগুলো সত্যি খুব সুন্দর। কাছ থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না, ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি আমি কিন্তু জানি না, কিন্তু কাছ থেকে অদ্ভুত হাতের কারুকার্য। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই, তার জন্য কিন্তু তোমাদের ভেতরের কোনো অংশই আমি দেখাতে পারিনি। ক্যামেরা এখানে একদম অ্যালাও নেই, এমনি ফোন খোলা থাকলেই এখানে জরিমানা এরকমভাবে লেখা আছে। তো বাইরে এসে দেখাচ্ছি, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো পুজো দিতে, রাত নয় ঠিক সন্ধে হয়ে গেছিলো, তার জন্য কিন্তু ভালোভাবে হয়তো দেখাতে পারিনি। ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুলেলেই আয় সবাই। আর দেখো এই যে সিংহের মূর্তি দুই পাশে এবং মাঝখানে সিঁড়ি, তো এইভাবে কিন্তু মন্দিরের দুই পাশে করা আছে। এই সিঁড়ির মাঝখান দিয়ে কিন্তু এই মন্দিরের নিচে প্রবেশ করতে হয়। আর এই সিংহগুলো কিন্তু পেতলের। তো এই সিংহের গায়ে হাত দিয়ে পুরো দেখেছি, পুরোটাই পেতলের। আর এখান থেকে মন্দিরের চূড়াটা দেখো অসাধারণ লাগছে। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তবে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। জয় মা কামাখ্যা।